নমস্কার বন্ধুগণ, ডাব্লিউএসসি অনলাইনে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বাসুদেব। তো আজকে আমরা আলোচনা করছি এপিসোড 2, নবম শ্রেণী জৈব বৈচিত্র্য চ্যাপ্টার। অর্থাৎ আগের দিনকে আমরা জীব ও জড়ের সম্পর্কে জেনেছিলাম এবং তাদের মধ্যে পার্থক্য জেনেছিলাম। তো আজকে আমরা জানব যে জীবনটা আসলো কোথা থেকে, অর্থাৎ জীবনের উৎপত্তি। তো আমাদের আগের ভিডিও না দেখা থাকলে আমি উপরে তোমাদের আইকন দিচ্ছি, আই বাটন আইকন দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। আর ওই ভিডিওটা দেখার পর অবশ্যই এই এপিসোড 2তে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা দেখব জীবনের উৎপত্তি কীভাবে তৈরি হয়েছে, অর্থাৎ জীবন তৈরি হয়েছে কী করে। তো জীবনের তৈরি হওয়ার 4টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপে প্রথমে পৃথিবীর সৃষ্টি হবে, তারপরে সৃষ্টি হবে কেমোজেনি, অর্থাৎ কীভাবে কেমিক্যাল প্রপার্টিগুলো, অর্থাৎ একটা জীবের যে যে রাসায়নিক পদার্থগুলো দরকার থাকবে, সেইগুলো কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, প্রোটিন হোক, সেগুলো কীভাবে তৈরি হবে। তারপরে দেখব বায়োজেনি, অর্থাৎ কীভাবে জীবন সৃষ্টি হবে, সেই কেমিক্যাল পদার্থগুলো দিয়ে কীভাবে জীবন সৃষ্টি হবে। আর তারপরে দেখব জীবনটা কী করে আস্তে আস্তে ইউক্যারিওটিক কোষ অর্থাৎ জটিল কোষ অর্থাৎ উন্নত কোষ সৃষ্টি হচ্ছে। তো এগুলোই আলোচনা করব, তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। তো ফার্স্টে শুরু করছি আমরা জীবনের উৎপত্তি একটু ইতিহাসটা। তো আমরা জানি আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন, অর্থাৎ 370 কোটি বছর আগে আমাদের জীবন সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো জীবন প্রায় অনেক 370 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। তাহলে তার আগে জানতে হবে যে এই জীবনটা সৃষ্টি হলো কী করে, অর্থাৎ প্রথম স্টেপ জানবো। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের পৃথিবী সৃষ্টি। তো পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর আগে, অর্থাৎ প্রায় 500 থেকে 600 কোটি বছর আগে। এটা হচ্ছে প্রথম পর্যায়। তাহলে 500 থেকে 600 কোটি বছর আগে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে। তো পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সেই নিয়ে অনেক বিজ্ঞানী অনেক রকম মতবাদ সৃষ্টি করেছে। ঠিক আছে, তো কেউ কেউ বলেছে, দুটো মতবাদ আছে। একটা বলেছে যে সূর্য থেকে সৃষ্টি হয়েছে, আর একটা বলছে এটা নেবুলা থেকে সৃষ্টি হয়েছে। যেমন তোমরা জানো যে আমাদের সূর্য একটা সৌরজগতের মধ্যে অবস্থিত, আর এরকম অসংখ্য সৌরজগৎ আছে, সেই সৌরজগৎগুলো একটা নেবুলার মধ্যে থাকে। যেমন আমাদের নেবুলা হচ্ছে আকাশগঙ্গা। তাহলে আকাশগঙ্গা থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, দুরকম মতবাদ আছে। ঠিক আছে, তো এই ধরনের প্রকল্পটাকে বলা হচ্ছে গ্রহ উৎপত্তি প্রকল্প, অর্থাৎ যেটা সূর্য থেকে সৃষ্টি হয়েছে। আর একটা আছে নেবুলা প্রকল্প, অর্থাৎ যেটা আমাদের নীহারিকা থেকে সৃষ্টি হয়েছে। তো কোনো কোনো বিজ্ঞানী বলছে একটা সূর্য ছিল, অর্থাৎ আমাদের সূর্য তো একটাই। তো এই সূর্যটা কোনো কারণে কোনো একটা বিস্ফোরণ ঘটেছে, ঘটার পরে এর কিছু অংশ টুকরোগুলো চারিদিকে বেরিয়ে গেছে, সেগুলো ঘুরতে ঘুরতে গোল হয়ে গেছে এবং সেগুলোর মধ্যে একটা পৃথিবী সৃষ্টি হয়েছে। এটা পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা প্রায় 600 কোটি বছর আগে বলেছে। ঠিক একেবারে নেবুলাও বলেছে, অর্থাৎ নেবুলা যখন আকাশগঙ্গা সৃষ্টি হয়েছিল, আকাশগঙ্গা তোমরা জানো অনেক বড় জায়গা, সেখানে অনেক সৌরজগৎ আছে। যখন সৃষ্টি হয়েছিল সেখানে একটা প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল, তার সঙ্গে সঙ্গে সূর্য, পৃথিবী, চাঁদ, যত রকম উপগ্রহ আছে সব একসাথে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে নেবুলা থেকে ডাইরেক্ট সৃষ্টি হয়েছে বিস্ফোরণের সাহায্যে, আর এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। দুরকম মতবাদ আছে। তো যাই মতবাদ হোক, আমাদেরও সব কাজে লাগবে না। আমাদের হচ্ছে পৃথিবী তাহলে এইভাবে 500 থেকে 600 কোটি বছর পরে সৃষ্টি হয়েছে। দুটো যে কোনো একটা থিসিস মেনেই আমরা চলছি, কারণ প্রমাণিত পুরোপুরি দুটোই হয়নি, তাই দুটোকে আমরা যুক্তিসম্মত ধরে নিই। ঠিক আছে, তো আমরা জানলাম যে পৃথিবী সৃষ্টি হয়েছে 500 থেকে 600 কোটি বছর আগে। তো পৃথিবী এখন যেরকম দেখতে পাচ্ছ, তখন পৃথিবী সেরকম ছিল না। তখন পৃথিবী ছিল হচ্ছে গ্যাসীয় গ্যাসীয় অবস্থায় ছিল, অর্থাৎ ঠিক সূর্য যেরকম আমাদের গ্যাসীয় পিলন আগুনের গোলা, ঠিক পৃথিবীও ছিল একটা আগুনের গোলা। অর্থাৎ তার মধ্যে শুধু বেশিরভাগ হাইড্রোজেন আর হিলিয়াম এইসব গ্যাসই বেশিরভাগ ছিল। আর এর ভিতরে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল উষ্ণতা, অর্থাৎ আগুনের পিণ্ড ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই পৃথিবী কীভাবে সৃষ্টি হচ্ছে তার সম্বন্ধে দুটো বিজ্ঞানীর মতামত আমরা ধরি। সেটা হচ্ছে একটা হচ্ছে আলেকজান্ডার ওপারিন, আর একটা হচ্ছে জেবিএস ফক্স, সরি
জেবিএস হ্যালডেন। তো হ্যালডেন আর ওপারিন 1924 সালে আর 1929 সালে এই দুজনেই বলেছে যে পৃথিবী এই 4টি দশার মাধ্যমে, জীবন এই 4টি দশার মাধ্যমে সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, কেমোজেনি, বায়োজেনি আর ইউক্যারিওটিক কোষ সৃষ্টি, এই 4টে পদ্ধতির সাহায্যে জীবন সৃষ্টি হয়েছে। দুজনে একই কথা বলেছে, অর্থাৎ দুজনেই মতামত প্রায় একই রকম। ওর জন্যে এই দুজনের মতামতকে একসাথে আমাদের জীব বিবর্তনবাদ বলা হয়, ঠিক আছে, বা জৈব রাসায়নিক মতবাদ বলা হয়। মতবাদ বলা হয়, ঠিক আছে, এদের মতামতকে। আচ্ছা, ওপারিন আলাদা দেশের লোক আর হ্যালডেন আলাদা দেশের লোক, ঠিক আছে। তো এ একটা বই লিখেছিল ওপারিন, সেই ওপারিনের বইয়ের নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। এই বইটা দিয়ে ওই কথাগুলো বলেছিল। আর হ্যালডেন বলেছিল তার একটা পেপারের মধ্যে, একটা নিউজ পেপারে একটা আর্টিকেল দিয়েছিল, সেটা হচ্ছে র্যাশনালিস্ট অ্যানুয়াল, ঠিক আছে, র্যাশনালিস্ট অ্যানুয়াল। তাহলে অরিজিন অফ লাইফ অন আর্থ এটা হচ্ছে ওপারিনের লেখা, আর র্যাশনালিস্ট অ্যানুয়াল পত্রিকার মধ্যে হ্যালডেনও এই একই মতবাদ, দুজনেই জৈবরাসায়নিক মতবাদ দিয়েছিল। তো আমরা ইতিহাসের কথা জানলাম। তো এটার সাহায্যে আমরা বুঝতে পেরেছি যে 4টে পর্যায়ের মাধ্যমে পৃথিবী অর্থাৎ জীবন সৃষ্টি হয়েছে। তা প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে 500 থেকে 600 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে এই দুরকম যে কোনো একটা পদ্ধতির সাহায্যে। তখন পৃথিবীর অবস্থা ছিল প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসগুলি প্রধানত ছিল। এছাড়াও যেসব গ্যাসগুলো ছিল যেমন অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, এগুলো ছিল, কিন্তু এগুলো খুবই উত্তপ্ত অবস্থায় ছিল, সেই জন্য এরা নিজের মধ্যে বিক্রিয়া করে ফেলেছিল, অর্থাৎ সেটা মুক্ত অবস্থায় ছিল না। যেমন কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেরকম হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে H2O তৈরি করে, ঠিক আছে। আর কি আছে, কার্বন হাইড্রোজেন মিলে মিথেন তৈরি করে। তা তোমরা ভাবছো H2O মানে জল তৈরি হয়ে গেছে, সেটা সেই জল না, এটা জলীয় বাষ্প। যেই জল আমরা খাই সেই জল না, জলীয় বাষ্প, আর সেটা খুবই কম পরিমাণে ছিল, আর সেগুলো যুক্ত অবস্থায় ছিল। অর্থাৎ প্রথম অবস্থাতে পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল, যার উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গ্যাসগুলো ছিল কিন্তু সেগুলো মুক্ত অবস্থায় না, সেগুলো যুক্ত অবস্থায় ছিল, অর্থাৎ সরল যৌগ হিসাবে ছিল, ঠিক আছে। আর তারপরে সেগুলো আস্তে আস্তে পরবর্তীকালে জলীয় বাষ্পগুলো আর কার্বন ডাইঅক্সাইডগুলো যুক্ত হয়ে এরা অ্যাসিড তৈরি করেছিল, আর সেগুলো আস্তে আস্তে পৃথিবীর মধ্যে জমা হয়েছিল, সেগুলো আরও প্রায় 100 কোটি বছর পর, ঠিক আছে। আর সেগুলো তখন সমুদ্র তৈরি হয়েছিল। সেই সমুদ্রটা মোটেও জল দিয়ে পূর্ণ না, তার সঙ্গে সঙ্গে অ্যাসিড ছিল, আরও বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো সব যুক্ত হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা মোটেও সেই রকম সমুদ্র না যে নোনা জল সমুদ্র, সেগুলো ছিল অ্যাসিডপূর্ণ সমুদ্র, ঠিক আছে। সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না। তাহলে এইটা ছিল আমাদের প্রথম অবস্থাকার পৃথিবী। দ্বিতীয় পর্যায়, তারও প্রায় 100 কোটি বছর পর, অর্থাৎ প্রায় 400 কোটি বছর পর, 400 কোটি বছর আগে পৃথিবী কেমন হয়েছিল। তো 400 কোটি বছর আগে পৃথিবীর মধ্যে যেই গ্যাসগুলো ছিল, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ জল, আর মিথেন, তারপরে কিছু কিছু নাইট্রোজেনও তৈরি হয়েছিল, নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, তারপরে জল ছিল, আর কি ছিল, মিথেন ছিল। তো এই যে সব গ্যাসগুলো ছিল, এই গ্যাসগুলোরও মোটামুটি তখন প্রায় প্রচুর উষ্ণতা ছিল, প্রায় এগুলো প্রায় 1000 ডিগ্রি উষ্ণতা। তখন পৃথিবীর উষ্ণতা কমে গিয়ে 1000 ডিগ্রি উষ্ণতা হয়ে গেছে। আগে ছিল 6000, এখন হয়ে গেছে 1000। আগের থেকে ঠান্ডা হয়ে গেছে, ফলে সেগুলো জলীয় বাষ্প যেরকম চারিদিকে জলীয় গ্যাসীয় পিণ্ড ছিল, সেটা আস্তে আস্তে কঠিন হতে শুরু করেছে, আর সেখানে আস্তে আস্তে গোল শেপ অর্থাৎ গোলক আকৃতি নিতে শিখেছে। আর এখানে জলের পরিমাণও বেড়ে গেছে, অর্থাৎ চারিদিকে জল আর স্থল দেখা গেছে, ঠিক আছে, জল আর স্থল অংশ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই সময় বিভিন্ন এই যে গ্যাসগুলো ছিল, সেই গ্যাসগুলো উষ্ণতা আস্তে আস্তে কমে গেছে, ফলে ঠান্ডা হওয়ার ফলে এগুলো আস্তে আস্তে কাছাকাছি জড়ো হতে অর্থাৎ ঘনীভূত হতে চেষ্টা করেছে। ঘনীভূত হওয়ার ফলে কি হয়েছে, অ্যামোনিয়ার সঙ্গে
কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অ্যামোনিয়াম অ্যাসিড তৈরি করেছে, ঠিক আছে। তোমরা সংকেতগুলো না জানলেও বুঝতে দেবে অ্যামোনিয়াম অ্যাসিড তৈরি করেছে। এছাড়াও হাইড্রোজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ জাতীয় অংশ তৈরি করেছে। মিথেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে মিথায়োনিক অ্যাসিড তৈরি করেছে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাদের বলতে চাইছি যে সরল যৌগগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে কঠিন যৌগতে পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড স্টেপে কী হয়েছে, আমাদের সরল যৌগগুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে এইসব কঠিন যৌগে পরিণত হতে শুরু করেছে, ঠিক আছে। এবার শুধু এটাই না, এবার এই যে পদার্থগুলো আছে অ্যামোনিয়াম অ্যাসিডগুলো, গ্লুকোজ আছে, এগুলো পরস্পর পৃথিবীর চারিদিকে এরকমভাবে ছড়িয়ে ছিল, ঠিক আছে। এই ডটগুলো দ্বারা লাল পেনের সাহায্যে দেখাচ্ছি। তো এই ডটগুলো চারিদিকে এরকম ছড়িয়ে ছিল, জলের মধ্যে ভেসে ছিল। সেগুলো আস্তে আস্তে কী করেছে, এক জায়গায় জড়ো হতে শুরু করেছে। পৃথিবীতে চারিদিকে সমুদ্র জল আছে, তাই এগুলো ভেসে চারিদিকে যুক্ত হতে শুরু করেছে। আর সেগুলো যুক্ত হয়ে আস্তে আস্তে আরও জটিল পদার্থ তৈরি করেছে। করে একইভাবে এই অ্যামোনিয়াম অ্যাসিডগুলো যুক্ত হতে আস্তে আস্তে অ্যামোনিয়াম অ্যাসিডগুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করেছে। তারপরে এই গ্লুকোজ জাতীয় পদার্থগুলো এগুলো যুক্ত হয়ে আস্তে আস্তে কার্বোহাইড্রেট মানে শর্করা তৈরি করেছে। আর এই যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে ফ্যাট তৈরি করেছে। তাহলে আমি আগের দিন চ্যাপ্টারে বলেছিলাম যে আমরা খাই ফ্যাট, শর্করা আর প্রোটিন গ্রহণ করার জন্য, তাই তো। তো এইগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। তাহলে আমার সেকেন্ড স্টেপে অর্থাৎ আস্তে আস্তে আমার যেই উপাদানগুলো দরকার একটা কোষে বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো তৈরি হতে শুরু করেছে। ফ্যাট, শর্করা, প্রোটিন, তারপরে জল তৈরি হয়েছে, জলীয় বাষ্প তৈরি হয়েছে। জল তো আগেই তৈরি হয়েছিল, কিন্তু এখন আরও বেশি পরিমাণে তৈরি হয়েছে। অর্থাৎ এই পদ্ধতিটার নাম হচ্ছে কেমোজেনি মানে যেখানে আমাদের কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো তৈরি হতে শুরু করেছে। আমরা এখন রেডি, আমাদের কোষের মধ্যে যা যা আছে দরকার সবই আমরা পেয়ে গেছি। এবার এগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে আমাদের কোষ তৈরি হবে। অর্থাৎ সেকেন্ড স্টেপে আমাদের যা যা দরকার সেগুলো তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি থার্ড স্টেপে। থার্ড স্টেপই হচ্ছে আমাদের আসল স্টেপ, সেটাকে বলছি আমরা বায়োজেনি। অর্থাৎ এখানে বায়ো মানে জীবন, অর্থাৎ আমাদের জীবনের যা যা দরকার থাকবে, অর্থাৎ জীব তৈরি করতে গেলে জীব তৈরির যেসব সামগ্রী ছিল আমাদের সেগুলোর সাহায্যে আমরা জীবদেহ তৈরি করব। এই পদ্ধতি হচ্ছে বায়োজেনি। এটা হয়েছে প্রায় 370 কোটি বছর আগে। তাহলে আমাদের পৃথিবী আমরা এঁকেছিলাম, এর ভিতরে ছোট ছোট তোমার ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন এগুলো আস্তে আস্তে জলের উপরে ভেসে ছিল, ঠিক আছে। এবার সেইগুলোর মধ্যে প্রোটিনগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে, প্রোটিনকে পি দিয়ে লিখছি, কার্বোহাইড্রেটকে সি দিয়ে লিখছি, আর ফ্যাটকে এফ দিয়ে লিখছি। এগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে একটা কলয়েড পদার্থ তৈরি করেছে। অর্থাৎ কলয়েড মানে থকথকে পদার্থ, জেলির মতো পদার্থ। সেই পদার্থটার নাম দিয়েছে আমাদের বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট। তো কোয়াসারভেটটা দেখতে এরকম গোল গোল, এর মধ্যে প্রোটিন আছে। এই প্রোটিনের আস্তরণ বাইরে, নীল কালারের আস্তরণটা হচ্ছে প্রোটিন, তার ভিতরে কিছুটা শর্করা লাল কালারের, কিছুটা আমার ফ্যাট আছে, গোল গোল করলাম। অর্থাৎ প্রোটিন, ফ্যাট, শর্করা সবই এর মধ্যে আছে, ঠিক আছে। প্রোটিনও আছে, শর্করাও আছে, আর ফ্যাটও আছে, সব কিছুই আছে। এটা একটা দ্বিস্তরীয় আবরণ হয়েছে, কেন দুটো স্তর আছে, বাইরে ভিতরে স্তর। এটাকে বলছি আমরা থকথকে পদার্থ, এটাকে বলছি কোয়াসারভেট। এটা বিজ্ঞানী আবিষ্কার করেছে কোপারিন, মানে ওপারিন বলেছে যে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে পরবর্তীকালে
আরও কিছু পদার্থ তৈরি হয়েছে, যেমন কিছু কিছু প্রোটিনগুলো পি দিয়ে লিখছি, প্রোটিন আর ফ্যাট এগুলো যুক্ত হয়ে আস্তে আস্তে তৈরি করেছে জিন। সেই জিনগুলো কোনো কোষে ছিল না, সেই জন্য একে বলা হতো নগ্ন জিন। নগ্ন মানে এগুলো এমনি পৃথিবীর মধ্যে চারিদিকে ভেসে ভেসে জিনগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। আমি এগুলো এত বড় বড় আঁকছি, পৃথিবী মোটেও এত বড় ছোটো না, আর জিনগুলো এত বড় না, তোমাদের দেখার জন্য আমি এগুলোকে এত বড় বড় করে আঁকছি। তাহলে কিছু কিছু কোয়া সার্ভেটও তৈরি হয়েছে, কিছু কিছু জিনও তৈরি হয়েছে, কিছু কিছু কোয়া সার্ভেট তৈরি হয়েছে, কিছু কিছু জিন তৈরি হয়েছে, এগুলো চারিদিকে ভাসতে শুরু করেছে, ঠিক আছে। আরও কিছু কিছু নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। নিউক্লিক অ্যাসিড কীভাবে তৈরি হয়েছে? আমাদের জানি যে প্রোটিন ছিল, প্রোটিনের সঙ্গে কিছু কার্বোহাইড্রেট যুক্ত হয়ে গিয়ে আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে আমি এখানে নিউক্লিক অ্যাসিডটাকে আমি এনসি দিয়ে লিখছি, এনসি নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এনএ দিয়ে লিখবো নিউক্লিক অ্যাসিড। তাই এগুলো কী করছে, সব কিছু সমুদ্রের মধ্যে ভেসে আছে। এবার ভেসে ভেসে নিজের মধ্যে কখন এসে ধাক্কা খাবে, তো ধাক্কা খেয়ে যখনই কোয়া সার্ভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তাহলে এটা ছিল আমাদের কোয়া সার্ভেটের মধ্যে প্রোটিন ছিল, বাইরে প্রোটিন স্তর ছিল, ভিতরে ফ্যাট ছিল, কার্বোহাইড্রেট ছিল, ঠিক আছে, শর্করা ফ্যাট প্রোটিন সবই ছিল। এর সঙ্গে সঙ্গে আবার নিউক্লিক অ্যাসিড যখন যুক্ত হয়েছে তখন সেগুলো একটা আদি কোষ তৈরি করেছে, অর্থাৎ এর মধ্যে কোষের সব বৈশিষ্ট্যই আছে। আর এগুলো নিউক্লিক অ্যাসিড থাকার জন্য বা নগ্নজিন থাকার জন্য এগুলো একটা থেকে দুটো অর্থাৎ বিভাজনও করতে পারে, অর্থাৎ কোষের যা যা বৈশিষ্ট্য সবই আছে এর মধ্যে। একে বলা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এইটা আবিষ্কার করেছে বিজ্ঞানী ফক্স। কী বলেছে, কোয়া সার্ভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে ত্রিস্তরীয় আবরণ তৈরি করেছে, যার মধ্যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সবই বৈশিষ্ট্য বর্তমানে বিভাজনও করতে পারে, সেই ধরনের আদিকোষকে বলেছে মাইক্রোস্ফিয়ার। আর এই মাইক্রোস্ফিয়ারই ছিল আমাদের পৃথিবীর প্রথম আদিকোষ, যেটা বিজ্ঞানী ফক্স বলেছে। তাহলে আমাদের আদিকোষ তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি লাস্ট স্টেপে, অর্থাৎ ইউক্যারিওটিক কোষ আপের উন্নত কোষ তৈরি। এই উন্নত কোষ তৈরি হতে গেলেও আমাদের মাইক্রোস্ফিয়ার ছিল, তো এই মাইক্রোস্ফিয়ারটা প্রায় 100 কোটি বছর ধরে নিজেকে উন্নত করার চেষ্টা করেছে, অর্থাৎ এর মধ্যে আরও কিছু নগ্ন জিনিস এসছে, নিজেকে উন্নত করেছে, বিভাজন করে করে নিজেকে আরও উন্নত করেছে, করে করে ও নিজেকে প্রোক্যারিওটিক বানিয়েছে। প্রোক্যারিওটিক মানে কি, যেই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে কিন্তু নিউক্লিয়াসটা উন্নত থাকবে না, আর কিছু কোষ অঙ্গাণু থাকবে, সাইটোপ্লাজম তৈরি করবে নিজের মধ্যে, ঠিক আছে। তাহলে এই কোষটা উন্নত হয়ে এই কোষটা তৈরি করছে, না হচ্ছে প্রোক্যারিওটিক। এই প্রোক্যারিওটিকটা পরবর্তীকালে নিজেকে উন্নত করে ইউক্যারিওটিক কোষ তৈরি করেছে। ইউক্যারিওটিক কোষ মানে কি, যার মধ্যে নিউক্লিয়াসের 4টে অংশই থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার ওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস, 4টে অংশই থাকবে। এবং এর মধ্যে যে অঙ্গাণুগুলো থাকবে, যেমন গলগি বডি বলো, সেন্ট্রোজোম বলো, সেন্ট্রিওল বলো, এগুলো পর্দা ঘেরা থাকবে, রাইবোসোম বলে, অর্থাৎ এটা একটা উন্নত কোষ তৈরি করেছে। এবার সেই উন্নত কোষটা আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে উন্নত হয়ে 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 লাস্টে মানুষ সৃষ্টি করেছে বা স্তন্যপায়ী সৃষ্টি করেছে, ঠিক আছে। তাই এই মানুষটা কীভাবে সৃষ্টি হয়েছে, এর মধ্যে কটা পর্যায়ে আছে সেগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে, ট্যাক্সোনমি যখন পড়াবো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমাদের কোষ সৃষ্টি হয়েছে। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, একটু বলে দিই, যে পৃথিবী যখন নিজে সেকেন্ড স্টেপে যখন বলছিলাম যে পৃথিবীর মধ্যে যে সমুদ্র তৈরি হয়েছিল, এর মধ্যে এইগুলো সব ভেসে ভেসে বেড়াচ্ছিল, এর জন্য এই সমুদ্রটাকে বলা হতো হট ডাইলুট স্যুপ। হট মানে গরম, ডাইলুট মানে হচ্ছে লঘু, আর স্যুপ মানে তরল। তাহলে এটা জল থাকার সঙ্গে সঙ্গে মধ্যে অ্যাসিড ছিল, কার্বোহাইড্রেট ছিল, শর্করা ছিল, ওই জন্য এটা একটা লঘু তরল জাতীয় ঝোলের মতো অর্থাৎ স্যুপের মতো আচরণ তৈরি করেছে, সেই জন্য কি বলছে হট ডাইলুট স্যুপ। এই হট ডাইলুট স্যুপের মধ্যে প্রথম কোয়া সার্ভেট সৃষ্টি হয়েছিল। তো নোটটা ভালো করে ছবি তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও, এই দুটো পেজের স্ক্রিনশট তুলে নাও, আর বাড়িতে একবার বইটা পড়ে নেবে, তাহলে সব মনে থেকে যাবে। তো এই চ্যাপ্টারের সাহায্যে আমরা আমাদের কোয়া সার্ভেট আর মাইক্রোস্ফিয়ার সব কিছু বুঝিয়ে দিলাম, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর কিছু প্রশ্ন দিচ্ছি, সেগুলো টুকে নাও, তাহলে কাজে দেবে।
তাহলে এখানে সব উত্তরগুলো পেয়ে যাবে। জীবনের উৎপত্তি কবে হয়েছিল, জীবনের উৎপত্তির কটি পর্যায় আছে, কী কী, পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল, ওপারিন আর হ্যালডেন কোন মতবাদ সৃষ্টি করেছিল যার সাহায্যে বোঝা গেছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে, ঠিক আছে। অর্থাৎ জৈব রাসায়নিক মতবাদ কে সৃষ্টি করেছিল বলতে পারো। তারপরে অরিজিন অফ লাইফ অন আর্থ কে লিখেছে। তারপরে হট ডাইলুট স্যুপ কাকে বলে, কেমোজেনি কাকে বলে, বায়োজেনি কাকে বলে, মাইক্রোস্ফিয়ার কাকে বলে, কোয়াসারভেট কাকে বলে, তারপরে ইউক্যারিওটিক কোষ কীভাবে সৃষ্টি হয়েছিল, এইসব প্রশ্নগুলো তোমাদের কাছে আসবে। নগ্রজিন কাকে বলে। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর পরের ভিডিওর জন্য চোখ রাখো। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাদের দিনটা শুভ হোক। আর পরের পর্বটা খুবই শীঘ্রই আসবে, তো তোমাদের বন্ধুদেরকে জানিয়ে রাখো। ধন্যবাদ, তোমাদের দিনটা শুভ হোক।